অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে দ্বিতীয় পরিচ্ছেদ দেখো ধ্বনি ও বর্ণ। ঠিক আছে, ধ্বনি ও বর্ণটা পড়বো। দেখো এখানে যে মূল যে লাইনগুলো আমি সুন্দরভাবে দাগিয়ে রাখছি এগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। দেখো, ধ্বনি তৈরি হয় বাকযন্ত্রের সাহায্যে। ধ্বনি তো তোমরা চিনোই, এর আগের পর্বে বুঝাইছি ধ্বনি কি। ধ্বনি হইলো তোমার মুখ দিয়ে আমরা যে উচ্চারিত যে আওয়াজটা হয়, ওই আওয়াজটা হলো তোমার কি ধ্বনি। সো আর এই ধ্বনির তৈরি হয় কি দিয়ে? বাকযন্ত্রের সাহায্যে। আবার বাকযন্ত্র কোনগুলা? এই ধ্বনির তৈরি হতে, অর্থাৎ আমাদের যে সাউন্ডটা তৈরি হয়, বা যে সাউন্ড বলতে আওয়াজটা যে তৈরি হয় মুখ দিয়ে, ওই আওয়াজ তৈরি হতে যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলা কাজে লাগে, ওই অঙ্গগুলাই হলো তোমার কি বাকযন্ত্র। যেমন এখানে আছে কি ফুসফুস, গলনালী, জিহ্বা, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক ইত্যাদি। এগুলো হলো তোমার কি বাকযন্ত্র। তারপরে দেখো, বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে প্রধানত দুভাগে ভাগ করা হয়। তার মানে ধ্বনি কয় প্রকার? ধ্বনি প্রধানত কয় প্রকার? দুই ভাগে ভাগ করা হয়, দুই প্রকার। এখন তো কি কি? স্বরধ্বনি আর হলো ব্যঞ্জন ধ্বনি। আচ্ছা, স্বরধ্বনি কি? স্বরধ্বনি হলো তোমার যে ধ্বনিটা মুখ দিয়ে উচ্চারণের সময় কোথাও বাধা পায় না। ঠিক আছে, কোথাও বাধা পায় না। তুমি স্বরধ্বনি উচ্চারণ করবা, দেখবা কোথাও বাধা পাচ্ছে না, ওগুলো হলো স্বরধ্বনি। যেমন কোনগুলা হইতে পারে? যেমন যে বাংলা ভাষায় তোমার মৌলিক স্বরধ্বনি সাতটি। ঠিক আছে, মৌলিক স্বরধ্বনি সাতটি। যেমন দেখো, এটা কি? অ। দেখো, অ অ বললাম, অ অ পড়তে কিন্তু কোথাও বাধা পাচ্ছে না। অ, আ, ই, উ, এ, উ, আর হলো কি এ। ঠিক আছে, এই হলো সাতটি হলো তোমার কি মৌলিক স্বরধ্বনি। এগুলো উচ্চারণ করার ক্ষেত্রে কোথাও বাধা পায় না। তার মানে এমসিকিউতে আসবে যে মৌলিক স্বরধ্বনি কয়টি, তখন কি হবে? সাতটি। আর ব্যঞ্জন ধ্বনি তাহলে কি? তোমার ধ্বনি তো দুই প্রকার, এই যে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। এই ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও না কোথাও বাধা পায়, অথবা তোমার যা স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্টরূপে উচ্চারিত হতে পারে না। তুমি যখন ব্যঞ্জন ধ্বনিটা উচ্চারণ করবো তখন স্বরধ্বনির সাহায্য লাগে। এই হলো তোমার কি ব্যঞ্জন ধ্বনি। এই যে যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতরে কোথাও না কোথাও বাধা পায়। ঠিক আছে, এবং যা স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্টরূপে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। তাহলে কোনগুলা? যেমন এইখানে দেখো, এই যেমন ক। কর উচ্চারণের ক্ষেত্রে দেখো, ক পড়তে তোমার অ স্বরে আসতেছে। ঠিক আছে, স্বর আসতেছে। যেমন ক হসন্ত যোগ অ সমান হইল কি? ক। গ হসন্ত যোগ অ গ। গ উচ্চারণকে কিভাবে? গ গ গ মধ্যে কিন্তু কি আছে? অ আছে, অ আছে। গ উচ্চারণ করার ক্ষেত্রে এই যে অ আসতেছে, অ ধ্বনিটা আসতেছে, তার মানে স্বরধ্বনি আসতেছে। এই জন্যই ঘ একটা কি ব্যঞ্জন ধ্বনি। যেমন প, প হসন্ত যোগ অ, এটা হলো কি? প। প উচ্চারণ করার ক্ষেত্রে দেখো, এই যে তোমার এখানে প্রয়োজন হইতেছে কি? অ, মানে স্বরধ্বনির প্রয়োজন হচ্ছে। এই জন্য প একটা কি ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে, সো আমরা তারপরের পেজ করি। এই পেজটা আশা করি বুঝতে পারছো। আর তোমাদের গণিত কোর্সের ক্লাস কিন্তু নিয়মিত হচ্ছে, অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে ইতিমধ্যে। তোমরা যারা ভর্তি হবা তারা ভর্তি হয়ে যেয়ে গণিত কোর্সে, অষ্টম শ্রেণীর গণিত কোর্সে অলরেডি এখানে 3টা অধ্যায় কমপ্লিট করে চতুর্থ অধ্যায় পড়ানো হচ্ছে। এখন দেখো, এই যে বর্ণ। এখন বর্ণ কি? এই যে কোনো ভাষা লিখতে যেসব ধ্বনি, দ্যোতক, সংকেত বা চিহ্ন ব্যবহৃত হয় তাকে বর্ণ বলে। বর্ণসমূহের সমষ্টি হলো বর্ণমালা। এখন দেখো, ধ্বনির মতো বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। মানে আমরা যে চিহ্নগুলা ব্যবহার করি ওগুলা হলো তোমার কি বর্ণ। যেমন ক লিখতে এইরকম চিহ্ন ব্যবহার করি। যেমন এই যে ক, এটা হইলো তোমার ক, এটা এইটা একটা চিহ্ন দিয়ে বুঝাইলাম ক। আবার এইরকম চিহ্ন দিয়ে আমরা বুঝাই কি? স্বর অ বা অ। সো স্বর অ বুঝাই এটা দিয়ে। সো ওইভাবে ওইভাবে চিহ্ন, যে চিহ্নগুলা ব্যবহৃত হয় ওগুলো হইলো তোমার কি বর্ণ। আমরা ভাষা লিখতে যেসব ধ্বনিদ্বয়কে সংকেত বা চিহ্ন ব্যবহৃত হয় তাকে বর্ণ বলে। যেটাগুলো আর বর্ণ সমূহের সমষ্টি হলো বর্ণমালা। তোমার সমষ্টি বলতে কি? যোগফল। কার যোগফল? বর্ণ। বর্ণ তো জানোই, যেমন স্বরবর্ণ। স্বরবর্ণ কয়টা? 11টা। আর ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টা। তাহলে মোট কয়টা হইলো? এটা যোগ করো, তাহলে মোট বর্ণ কয়টা? 50টা। এই 50টাকেই বলা হয় কি বর্ণমালা। তারপর বলি, বাংলা ধ্বনির মতো বর্ণ দুই প্রকার, এই যে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ আমি যে এখন যে বললাম। দেখো, স্বরবর্ণ, স্বরবর্ণ, স্বরধ্বনির লিখিত চিহ্ন বা সংকেতকে বলা হয় স্বরবর্ণ।
বাংলা মৌলিক স্বরধ্বনি 7টি। আচ্ছা, আমরা এর এই যে আগের যে পেজে পড়লাম যে স্বরধ্বনি 7টি। এইখানে একটা জিনিস দেখো, স্বরধ্বনি একটা কথা আর স্বরবর্ণ কিন্তু আরেকটা কথা। স্বরধ্বনি কয়টা? 7টা। আর স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ কিন্তু 11টা। যেমন একদম স্বরেয়তে স্বরেয় থেকে ও পর্যন্ত, ঠিক আছে, ও পর্যন্ত। এই হলো মোট 11টা হইলো স্বরবর্ণ, আর ধ্বনি 7টা। এগুলো মনে রাখো। আর ব্যঞ্জন বর্ণ দেখো, এই যে বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ 39টি। ঠিক আছে, ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টি। একদম ক থেকে এই চন্দ্রবিন্দু পর্যন্ত এই হলো তোমার কয়টা? 39টা। তাহলে মোট বর্ণমালা কয়টা হইলো দেখো, এইখানে হইলো 39 আর এই স্বরবর্ণ হইলো 11টা। এটাও বর্ণ, এগুলাও বর্ণ। তার মানে মোট বর্ণ 11 আর 39, তাহলে কত হয়? 50। সো এই হইলো বর্ণমালা, মানে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের সমষ্টিকেই বলা হয় তোমার বর্ণমালা। যেমন বাংলা ভাষায় ব্যবহৃত বর্ণসমূহকে একত্রে, অর্থাৎ একসাথে, মানে ওই 11টা আর 39টা এই হলো একত্রে বা একসাথে বাংলা বর্ণমালা বলে। তার মানে বাংলা বর্ণমালা মোট কয়টি? 50টি বর্ণ রয়েছে। সো এগুলা কিন্তু তোমার মুখস্থ রাখতে হবে ভালোভাবে, এমসিকিউর জন্য সুন্দরভাবে লাইনগুলা মুখস্থ রাখতে হবে। বাংলা বর্ণমালায় স্বরবর্ণের লিখিত রূপ 2টি, একটা হলো পূর্ণ রূপ আর একটা সংক্ষিপ্ত রূপ। তার মানে স্বরবর্ণ আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, অর্থাৎ লিখতে পারি, একটা পূর্ণ রূপ আর একটা সংক্ষিপ্ত রূপ। যেমন স্বরবর্ণের পূর্ণ রূপ দেখো, বাংলা ভাষা লেখার সময় কোনো শব্দে স্বাধীনভাবে স্বরবর্ণ বসলে তার পূর্ণ রূপ ব্যবহৃত হয়। এখন দেখো, যেমন শব্দের প্রথমে পূর্ণ রূপ, যেমন অনেক, অনেকের প্রথমে কি আছে? অ আছে, স্বর আছে। এই যে স্বর একটা কি? স্বরবর্ণ। এখানে একদম পূর্ণ রূপ ব্যবহার হয়েছে। যেমন এখানে স্বরে আছে, তো এটা কি? এটা হলো পূর্ণরূপ। এই যে রশ্মি আছে, রশ্মি কে? পূর্ণরূপ। রস্যু আছে, পূর্ণরূপ। এখানে রি আছে, এটা পূর্ণরূপ। তো এরকম যদি তোমার স্বরবর্ণ প্রথমেই বসে, ওইটা হলো পূর্ণরূপ, অথবা শেষেও থাকতে পারে বা মধ্যেও থাকতে পারে। যেমন এই যে বেদুইন বানান, এই যে রস্যই আছে, এটা মাঝে বসছে কিন্তু পূর্ণরূপ আকারে বসছে। এই যে বাউলের এই যে রস্যু আছে, এইখানে পূর্ণরূপ আকারে বসছে, মানে এরকম মাঝেও থাকতে পারে অথবা শেষেও থাকতে পারে। যেমন বইয়ের দেখো, শেষ গেছে, রস্যি আছে, পূর্ণরূপ বসছে। এই যে এখানে রস্যু, মানে এরকম যদি তার মানে এটা হলো পূর্ণরূপ, মানে দুইটা আকার, স্বরবর্ণের দুইটা রূপ, একটা পূর্ণরূপ, সংক্ষিপ্ত রূপ। তার মানে এইটা হলো পূর্ণরূপ। এরকম যদি সরাসরি বসে, এটা হলো পূর্ণরূপ। আর দেখো সংক্ষিপ্ত রূপ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ অভিন্ন ভিন্ন অন্য স্বরবর্ণগুলো ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে পূর্ণরূপের বদলে সংক্ষিপ্ত রূপ পরিগ্রহ করে। আচ্ছা, এখন দেখো, স্বরবর্ণের কার চিহ্ন কয়টি? 10টি। কার চিহ্ন কোনগুলা? যেগুলা এই যে আকার, এটা ঋষিকার, এটা কি দিগিকার, রুসুকার, দুগুকার, রিকার, একার, ঐকার, ওকার, ঔকার। সো এগুলা হলো, এটা হলো উকার, এটা হলো কি? ঔকার। সো এগুলো হলো তোমার কার। এরকম কার চিহ্ন কয়টা আছে? কার চিহ্ন আছে কয়টি? 10টি। আর এই যে কার চিহ্নগুলা যদি তোমার বসে, এটা হলো স্বরবর্ণের কি? সংক্ষিপ্ত রূপ আকারে বসছে। যেমন এই যে মা শব্দে দেখো, এই যে আকার বসছে, তার মানে এই যে স্বরে আর যে সংক্ষিপ্ত রূপটা হলো এই যে, কিন্তু এই যে এটা আকারটা, ঠিক আছে। এই যে ঋষিকারটা হলো রস্যের সংক্ষিপ্ত রূপ। সো এইখানে যেমন এইখানে যে রস্যই আছে, এই যে এই ঋষিকার আছে, তার মানে এই যে ঋষিকারটা, এটা হলো তোমার কি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। রস্যই থেকে কিন্তু এখানে কি আসছে? ঋষিকার আসছে, ঠিক আছে। এই যে স্বরে থেকে কিন্তু কি হয়? আকার হয়। সো এগুলো হলো সংক্ষিপ্ত রূপ। আশা করি বুঝছো যে সংক্ষিপ্ত কোনগুলা। তারপরে যে এই যে ছকটা অনেক ইম্পর্টেন্ট, তোমার 12 পেজের যে ছকটা, এটা কোনগুলা, কোন কোন বর্ণর উচ্চারণের স্থান কোথায়। যেমন এই যে স্বরে অ, স্বরে আ, ক, খ, গ, গ, ঙ, হ, এগুলা এগুলা কোথায় উচ্চারিত হয়? এগুলা উচ্চারণ স্থান হলো তোমার জিহ্বা মূল বা কণ্ঠ, ঠিক আছে, জিহ্বা মূল বা কণ্ঠ। এগুলা এগুলা ভালোভাবে মনে রাখতে হবে। আর এগুলা কি বর্ণ? জিহ্বামূলীয় বর্ণ বা কণ্ঠ বর্ণ বলা হয়। তালব্য বর্ণ, যেমন রস্যই, দীর্ঘই, চয়, ছ, বর্গ, ঝ, ঝ, এগুলো হলো কি? এগুলো হলো তোমার তালুর থেকে উচ্চারিত হয়, এই জন্য এগুলোর নাম হলো তালব্য বর্ণ। তার মানে এই যে উষ্ঠ, রস্য উ, দীর্ঘ প, ফ, ব, ভ, ম, এগুলো তোমার উষ্ঠ মানে ঠোঁট। উষ্ঠ মানে কি? ঠোঁট। ঠোঁটের আর এগুলো উচ্চারণ করার ক্ষেত্রে তোমার উচ্চারণ স্থান হলো কি? উষ্ঠ, অর্থাৎ ঠোঁট। তো এই জন্য এটাকে বলা হয় উষ্ঠ বর্ণ, ঠিক আছে। সো সুন্দরভাবে এটা কোনটা কোন বর্ণ ভালোভাবে এই ছকটা পড়বা।
তাহলে আমাদের এই দ্বিতীয় পরিচ্ছেদে এই ছিল গুরুত্বপূর্ণ যে পড়াগুলা। এর পরবর্তীতে আমি তৃতীয় পরিচ্ছেদ অর্থাৎ সন্ধিটা পড়াবো।